প্রিয় এসএসসি ব্যবসায় শিক্ষার ছাত্রছাত্রীবৃন্দ, শুভ সকাল। আশা করি তোমরা সবাই ভালো আছো এবং ভালো থাকো। মনোযোগ সহকারে সরকার প্রদত্ত যে অ্যাসাইনমেন্ট তোমাদেরকে দেওয়া হয়েছে, তোমরা অত্যন্ত সতর্কতার সহিত এই অ্যাসাইনমেন্ট কমপ্লিট করতেছো, এটা আমরা আশা করি। ইতিমধ্যে আমরা যে অ্যাসাইনমেন্টের উপরে ক্লাস নিয়েছি, তোমরা নিশ্চয়ই এগুলি দেখতেছো। হ্যাঁ, অবশ্যই আমি আশা করি তোমরা এগুলি লক্ষ্য করতেছো। তো সেই আলোকে আজকে দ্বিতীয়বার তোমাদের সম্মুখে আবার আমি সুভাষ স্যার তোমাদের হাজির হয়েছি। আজকে আমি ক্লাস নেব ফিনান্স অ্যাসাইনমেন্ট 2। ফিনান্সে অ্যাসাইনমেন্ট 2টা নিয়ে তোমাদের সাথে আজকে আমি আলোচনা করব। তোমরা আমাকে অনুসরণ করতে পারো, কিন্তু আমি যা লিখবো বা আমি যা বলবো এটাই যে হুবহু তুমি লিখবা এটা নয়। তুমি তোমার মতন করে নিজের মতন করে শব্দ গুছিয়ে লিখবা। আমি আমার মতো করে বলে যাব যে কিভাবে তোমরা শিরোনামটা এই অ্যাসাইনমেন্টটা কমপ্লিট করবে। তো আজকে দেখো, ফিনান্স 2তে তোমাদের এখানে কাজটা হচ্ছে কি, শিরোনাম হচ্ছে বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে অর্থের সময়মূল্যের ভূমিকা। তো তোমরা বুঝে গেছো এইটি তোমাদের ফিনান্স বইয়ের 3য় অধ্যায়, অর্থের সময়মূল্য, এবং সেখান থেকে এই অ্যাসাইনমেন্টটি তোমাদের দেওয়া হয়েছে। আর আরেকটি জরুরি কথা তোমাদেরকে বলি, সেটা হচ্ছে অ্যাসাইনমেন্ট 2 হিসাব বিজ্ঞানে তোমাদের একটা শিরোনাম পরিবর্তন হয়েছে। তোমরা নিশ্চয়ই জানো যে জাবেদার গুরুত্ব ও ধারণা, তোমরা ওখানে শিরোনামটা লিখবে। যাই হোক, আজকে আমি ফিনান্স নিয়ে তোমাদের সাথে আলোচনা করছি অর্থের সময়মূল্যে, যে বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে অর্থের সময়মূল্যের ভূমিকা। তোমাদের ক নম্বরে যেটা বা কাজ 1-এ যেটা তোমাদের করতে হবে সেটা হচ্ছে অর্থের সময়মূল্যের ধারণা। ক নম্বরে তোমাদের যেটা করতে হবে যে অর্থের সময় মূল্যের ধারণা, এটা তোমাদের কাজ 1-এ দেখো আছে, এটা তোমাদেরকে করতে হবে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা জানি যে অর্থের সময়মূল্য বলতে আমরা কি বুঝি। তুমি যখন ধারণাটা লিখতে যাবে তখন তোমার এই অর্থের সময়মূল্যের সংজ্ঞাটা দিতে হবে। অবশ্যই তোমার ভূমিকায় একটু টাচ করতে হবে, তারপর সংজ্ঞা দিবা। তো আমরা যদি সংজ্ঞা দিতে যাই অর্থের সময়মূল্য কাকে বলে, তাহলে আমরা কি বলবো? যে সময়ের পরিবর্তনের সাথে সাথে অর্থের মূল্যের যে পরিবর্তন হয়। তোমরা আবারও খেয়াল করে দেখো, সময়ের পরিবর্তনের সাথে সাথে অর্থের মূল্যের যে পরিবর্তন হয় তাকেই ফিন্যান্সের ভাষায় অর্থের সময়মূল্য বলে। এখন এই অর্থের সময়মূল্য কিসের উপর নির্ভরশীল? সেটা হচ্ছে সুদের হার। তোমরা জানো যে আমরা যদি কোথাও ইনভেস্ট করি অর্থ, বা আমরা যদি ব্যাংকে ইনভেস্ট করি, দেখো সেখান থেকে আমরা কিন্তু ন্যূনতম একটা সুদ পাই। এই সুদের ফলে কিন্তু আমাদের কি হয়, মূল টাকা থেকে বৃদ্ধি হয়ে আমরা সুদ আসল সহ তখন কিন্তু টাকা বৃদ্ধি পায়। এখন অর্থের সময়মূল্যর সংজ্ঞাটা হচ্ছে, যেটা আমি বলেছি তোমাদের, যে সময়ের পরিবর্তনের সাথে সাথে অর্থের মূল্যের যে পরিবর্তন হয় তাকেই অর্থের সময়মূল্য বলে। অর্থাৎ দেখো, এখনকার তোমার কাছে যদি আজকে 100 টাকা থাকে, এই 100 টাকার মূল্য 1 বছর পরে সমান মূল্য বহন করবে না। ঠিক আছে? যেমন 100 টাকার মূল্য অর্থাৎ 1 বছর পরে কিন্তু সমান মূল্য বহন করবে না। ধরো যাক, তাহলে আমরা সংজ্ঞাটা দিলাম। এবার আমরা যদি উদাহরণ দেই, তোমরা কিন্তু নির্দেশনায় দেখবা যে অর্থের সময়মূল্য ধারণা উদাহরণ সহ লিখলে কিন্তু তোমরা 4 পাবা। তুমি সংজ্ঞা লিখলা, উদাহরণ দিলে না, তাহলে কিন্তু 4 পাবা না। তাহলে তোমাকে অবশ্যই তোমাকে সংজ্ঞা সহ উদাহরণ দিতে হবে। তো আমরা সংজ্ঞাটা বললাম যে সময়ের পরিবর্তনের সাথে সাথে অর্থের মূল্যের যে পরিবর্তন হয় তাকেই অর্থের সময় মূল্য বলে।
আমরা একটা উদাহরণ দেই। মনে করো 10% সুদে জনাব রহিম জনতা ব্যাংকে 1000 টাকা ব্যাংকে জমা রাখেন। তাহলে 1 বছর পরে তার টোটাল টাকা কত হবে? 10% সুদে জনাব রহিম জনতা ব্যাংকে 1000 টাকা ব্যাংকে জমা রাখলেন। হ্যাঁ, তাহলে 1 বছর পরে তার সুদ সহ মোট টাকা কত হবে? দেখো 1000 টাকায় 1000 টাকার 10% ইকুয়াল টু কত হয়? 100 টাকা। তাহলে মোট টাকা কত হবে? 1000 যোগ 100, তাহলে কত হলো? 1100 টাকা। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এই উদাহরণটা তোমরা ইউজ করবা। তোমরা 1000-এর জায়গায় 5000 লিখতে পারো। অর্থাৎ আমি যে তোমাদেরকে উদাহরণটা দিলাম যে জনাব রহিম জনতা ব্যাংকে 1000 টাকা আজকে জমা রেখেছে, 1 বছর পরে তার এই 1000 টাকার সুদ কত হবে? 100 টাকা। তাহলে তার আসল ছিল কত? 1000 টাকা। তাহলে সুদ আসল সহ কত হলো? 1100 টাকা। তাহলে আজকের যে 1000 টাকা, আজকের যে 1000 টাকা 1 বছর পরে সেই 1000 টাকার মূল্য কত বহন করতেছে? 1100 টাকা। তাহলে দেখা যাচ্ছে কি যে আমি আজকে 1000 টাকায় যে সুবিধা পাবো বা তুমি পাবে, সেই সুবিধাটা কিন্তু 1 বছর পরে 1100 টাকা লাগবে। তাহলে দেখা যায় যে এখনের 1000 টাকা 1 বছর পরে সেই একই মূল্য বহন করবে 1100 টাকায়। এভাবে তোমরা বুঝিয়ে বুঝিয়ে লিখবে। তাহলে ক নম্বরটা আমাদের কিন্তু এভাবেই লিখতে হবে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ক নম্বরে তোমরা প্রথমে কি করবে? অর্থের সময় মূল্যের ধারণাটা ব্যাখ্যা করবে। বলতে কি বোঝায়? আমি তোমাদেরকে আবার বলেছিলাম যে সময়ের মূল্যের সাথে সাথে, সময়ের পরিবর্তনের সাথে সাথে অর্থের মূল্যের যে পরিবর্তন হয় তাকেই অর্থের সময় মূল্য বলে। এবং সেই সাথে আমি একটা উদাহরণ দিয়েছিলাম তোমাদেরকে যে এখনের 1000 টাকা 1 বছর পরে সমান মূল্য বহন করবে না। যদি সেই টাকাটা আমরা ব্যাংকে জমা রাখতাম তাহলে 10% সুদ পেতাম। তাহলে কি হতো? 1 বছর পরে আমার 100 টাকা বেড়ে যেত। এবং তাহলে আজকের 1000 টাকা 1 বছর পরে 1100 টাকার সমান মূল্য বহন করে। তোমরা এভাবে ক নম্বরটা লিখে দিবে। এবারে যে আমরা খ নম্বরে আমাদের কি বলেছে? খ নম্বর অর্থের ভবিষ্যৎ মূল্য। অর্থের ভবিষ্যৎ মূল্য ও চক্রবৃদ্ধি করণ প্রক্রিয়া। তো আমরা ক নম্বরে অলরেডি জেনে গিয়েছি যে অর্থের সময় মূল্য বলতে কি বোঝায়। এবারে আমরা অর্থের ভবিষ্যৎ মূল্য আমরা নির্ণয় করব। আমরা অর্থের ভবিষ্যৎ মূল্য বলতে কি বুঝি এবং চক্রবৃদ্ধিকরণ প্রক্রিয়াটা কি। দেখো, অর্থের ভবিষ্যৎ মূল্য অর্থাৎ বর্তমান মূল্য জানা থাকলে কিন্তু অর্থের ভবিষ্যৎ মূল্য নির্ণয় করা যায়। আমরা ইতিমধ্যে জেনে গেছি যে এখনকার 1000 টাকা 1 বছর পরে 10% সুদ হলে 1100 টাকার সমান মূল্য বহন করে। এই 1000 টাকাকে বলা হয় বর্তমান মূল্য।
তোমরা ইতিমধ্যে জেনে গেছো যে এখনকার যে 1000 টাকা 1 বছর পরে কিন্তু সেটা 1100 টাকার সমান মূল্য বহন করে। তাহলে বর্তমানের যে 1000 টাকা এটি হচ্ছে আমাদের বর্তমান মূল্য, এবং ভবিষ্যতের যে 1100 টাকা এটি হচ্ছে কি ভবিষ্যৎ মূল্য। তাহলে আমরা এই ভবিষ্যৎ মূল্য নির্ণয় করব, এবং ভবিষ্যৎ মূল্য যদি আমরা যদি সংজ্ঞা দিতে যাই যে চক্রবৃদ্ধিকরণ প্রক্রিয়ায় যে পদ্ধতিতে বর্তমান মূল্য ভবিষ্যৎ মূল্যে রূপান্তরিত হয় তাকে ভবিষ্যৎ মূল্য বলে। এখন ভবিষ্যৎ মূল্য দেখো, বা এফভি, আমরা যদি এটার সূত্র প্রয়োগ করি, ইকুয়াল টু পিভি ইন্টু 1 প্লাস ইন্টারেস্ট পাওয়ার এন। এটা হচ্ছে আমাদের ভবিষ্যৎ মূল্য নির্ণয়ের সূত্র। আমরা সেই আগের সূত্রে, অর্থাৎ সেই বর্তমান মূল্যকে আমরা এই সূত্রে প্রয়োগ করে ভবিষ্যৎ মূল্য নির্ণয় করতে পারি। যেমন আমরা তোমাদেরকে বলেছিলাম যে পিভি আমার কত ছিল, 1000 টাকা, ইন্টারেস্ট কত ছিল 10%। এই 10%কে আবার আমরা 0 পয়েন্ট এভাবেও লিখতে পারি। এন ছিল কত, 1 বছর। হ্যাঁ, সুতরাং এফভি কত, তোমরা অ্যাসাইনমেন্টের খ নম্বরটা এভাবে দেখাবে কিন্তু। তাহলে আমরা যদি সূত্রে প্রয়োগ করি তাহলে কি হয়, এফভি ইকুয়াল টু 1000 1 প্লাস ইন্টারেস্ট 0.10 পাওয়ার 1, তাহলে কি হয় 1000 গুণন 1.10, তাহলে কি হয় 1100 টাকা হয়। তাহলে এই যে দেখো আমরা সূত্রে প্রয়োগ করে, অর্থাৎ বর্তমান মূল্য ভবিষ্যৎ মূল্যে কিভাবে রূপান্তরিত হয় সেটা আমরা এই সূত্রের মাধ্যমে দেখাতে পারি। তোমরা ঠিক এভাবেই তোমাদের অ্যাসাইনমেন্ট ক্ষয়ে এভাবে দেখাবা। এখন আমরা যদি দ্বিতীয় বছরে তাহলে আমাদের কত হবে, তখন আমাদের এফবি কত হবে, 1000 ইন্টু 1 প্লাস ইন্টারেস্ট পাওয়ার এনে, তখন দ্বিতীয় বছর কি হবে 2, তখন 1000 1.10 পাওয়ার 2 ইকুয়াল টু, দেখো যদি আমরা তখন (1.1 পাওয়ার 2) কত, 1000 ইন্টু 1.21, আমরা গুণন দিলাম 1000, কত হয় 1210 টাকা। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, দেখো আমরা যদি দ্বিতীয় বছর ওই টাকাটা আবার ব্যবহার করতাম তাহলে কি, প্রথমে বার্ষিক চক্রবৃদ্ধি দেখো যে প্রথম বছরে আমাদের বর্তমান মূল্য 1000 টাকা থেকে হলো দ্বিতীয় বছরে, এবং দ্বিতীয় বছরে যদি কি হয় ওই টাকা যদি আমরা আবার না উঠাই তাহলে কি হলো আমাদের 1000 টাকা হবে 1210 টাকা। তাহলে এখানে দেখো যে বার্ষিক চক্রবৃদ্ধি, তোমরা এই উদাহরণটা থেকে দেখো যে প্রথম বছর আমাদের বর্তমান মূল্য ছিল কত, 1000 টাকা। আমরা যদি ওই টাকাটা না উঠাই তাহলে 1 বছর পরে আমরা পাবো কত, 1100 টাকা, অর্থাৎ বার্ষিক চক্রবৃদ্ধি। এবং দ্বিতীয় বছরে যদি আমরা ওই 1100 টাকা না তুলে নিই তখন আমাদের যে অবস্থা দেখো
হ্যাঁ, দ্বিতীয় বছরে আমাদের কিন্তু ভবিষ্যৎ মূল্য হয়ে গেল কত? 1210 টাকা। তাহলে এ থেকে কি বোঝা যায় যে শুরুতে আমাদের যে 1100 টাকা এবং তাতে দ্বিতীয় বছরে 10% সুদে আসলে হলো কত? 1210 টাকা। এভাবে প্রথম বছরের সুদ আসলকে দ্বিতীয় বছরে চক্রবৃদ্ধিতে রূপান্তর করলে তখন যে মূল্য বহন করে এটা হচ্ছে বার্ষিক চক্রবৃদ্ধিকরণ প্রক্রিয়া। এভাবে তোমরা খ নম্বরটা করবে এবং উদাহরণ সহ। তোমরা অবশ্যই উদাহরণ দিবে, নাহলে কিন্তু ফুল নম্বর পাবে না। এবারে আমরা গ নম্বরে চলে যাই। গ নম্বরে কি বলা আছে দেখো, শিরোনামটা কি? বছরে একাধিকবার চক্রবৃদ্ধিকরণ প্রক্রিয়া। বছরে একাধিকবার চক্রবৃদ্ধিকরণ প্রক্রিয়া, এটা তোমাদের কি ব্যাখ্যা করতে হবে এবং এটা উদাহরণ সহ। আমরা উপরে উদাহরণে দেখেছি যে বছরে কখনো একাধিকবার চক্রবৃদ্ধি পেতে পারে। ব্যাংকে রাখলে ব্যাংকে অনেক সময় কি করে, বার্ষিক মানে বছরে একবার সুদ দিতে পারে, আবার বছরে একাধিকবার সুদ দিতে পারে। এই যে বছরে বিভিন্নবার যে সুদ দেওয়া হয় এটা হচ্ছে কি একাধিকবার চক্রবৃদ্ধি। যেমন বছরে যদি একবার সুদ দেয় এটা হলো কি বার্ষিক চক্রবৃদ্ধি। যদি প্রতি মাসে সুদ দেয় তখন কি হবে? তখন মাসিক চক্রবৃদ্ধি, সাপ্তাহিক চক্রবৃদ্ধি, ত্রৈমাসিক চক্রবৃদ্ধি হতে পারে। অর্থাৎ এভাবে কিন্তু আমাদের চক্রবৃদ্ধির সংখ্যা যত বাড়বে তত কিন্তু সুদের হার বাড়বে এবং সুদ আসলের হারটাও বাড়বে। আমরা একটা উদাহরণ দেই। মনে করো জনাব শিপন 10% সুদে 100 টাকা রূপালী ব্যাংকে রাখলেন, জমা রাখলেন। এখন শিপন 10% সুদে 100 টাকা রূপালী ব্যাংকে জমা রাখলেন 5 বছরের জন্য। মনে করো 5 বছরের জন্য। তাহলে এখানে এটা কিন্তু বার্ষিক চক্রবৃদ্ধি। তাহলে সূত্র অনুসারে আমরা যদি এফবির যে সূত্রটা বসাই তাহলে কি হবে? পিভি ইন্টু 1 প্লাস ইন্টারেস্ট পাওয়ার এন। তাহলে আমাদের নিয়ম অনুসারে কি হয়? 100 ইন্টু 1 প্লাস ইন্টারেস্ট কত? 0.10 পাওয়ার এন 5। তাহলে কত হয়? 100 1.10 পাওয়ার 5 1 ইন্টু 1.1 পাওয়ার হচ্ছে 5। কত হয় দেখো? 1.61 হ্যাঁ 61051। তাহলে আমাদের কিন্তু এখানে কত আসলো? এটাকে যদি আমরা গুণ দেই তাহলে আমাদের টোটাল টাকা আসে কত?
161 টাকা, 161 টাকা। এটা হলো বার্ষিক চক্রবৃদ্ধি, এটা বার্ষিক চক্রবৃদ্ধি। যদি একাধিকবার চক্রবৃদ্ধি হয়, এই টাকাটাই যদি আবার আমরা যদি বলি যে মাসিক চক্রবৃদ্ধি, 10% মাসিক চক্রবৃদ্ধি, তখন কিন্তু আমাদের সূত্র আবার একটু চেঞ্জ হবে। তখন নিচে হবে এম, অর্থাৎ সুদের হারের সাথে এম দিয়ে ভাগ হবে এবং বছরের সাথে এম দিয়ে গুণ হবে। এই এমটা হচ্ছে চক্রবৃদ্ধি সংখ্যা। তোমরা ইতিমধ্যে জেনে গেছো পিভি প্রেজেন্ট ভ্যালু, এফ বি ফিউচার ভ্যালু, ইন্টারেস্ট, নাম্বার অফ ইয়ার এবং এম হচ্ছে কি চক্রবৃদ্ধি সংখ্যা। তাহলে আমরা সূত্র অনুসারে যদি এটা করি তাহলে 100 × 1 প্লাস ইন্টারেস্ট কত 0.10 ভাগ হচ্ছে মাসিক চক্রবৃদ্ধি 12 ভাগ 5 গুণন 12। তাহলে নিয়ম অনুসারে আমাদের যদি আমরা করতে যাই মাসিক চক্রবৃদ্ধি, তাহলে 0.10 ভাগ হচ্ছে 12, হ্যাঁ, যোগ হচ্ছে 1, এটার আমরা পাওয়ার দেব কত 5 × 60 দিয়ে। তাহলে কত হয় 1.64। হ্যাঁ, আমরা যদি এটাকে পাওয়ার দিই তাহলে 1.64, 64, 5, 3 ইত্যাদি। এবং এটাকে যদি আমরা গুণ দিই এখন 100 টাকা দিয়ে, দেখো তখন আমাদের 164 টাকা হয়, 164 টাকা। আগে ছিল কত 161 টাকা। যখন আমরা মাসিক চক্রবৃদ্ধি বললাম তখন দেখো আমাদের কিন্তু 3 টাকা বেড়ে গেছে। এই যে বছরে একাধিকবার চক্রবৃদ্ধি, তোমরা 2 নম্বরটা কাজ 3 নম্বরটা তোমরা এভাবে উদাহরণ সহ কিন্তু দেবা। একটা মাসিক চক্রবৃদ্ধি হতে পারে, সাপ্তাহিক চক্রবৃদ্ধি হতে পারে, ত্রৈমাসিক চক্রবৃদ্ধি হতে পারে, এভাবে তোমরা উদাহরণ দিয়ে দেখাই দেবা কিন্তু, ঠিক আছে? তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা ক খ গ দেখালাম। এবার তোমাদের যে অ্যাসাইনমেন্ট 4 এবং এই অ্যাসাইনমেন্টে 4 নং সমস্যা এবং 5 নং যে সমস্যা, তোমাদের একটি উদ্দীপক দেওয়া হয়েছে। দেখো সেখানে তোমাদের যে সমস্যা দেওয়া আছে যে কি একজন চাকরিজীবী জমি বিক্রি করে 10 লক্ষ টাকা পেলেন এবং এই 10 লক্ষ টাকা তিনি ব্যাংকে জমা রাখবেন। তিনি এই 10 লক্ষ টাকাকে 5 বছরের জন্য 2টি ব্যাংকে জমা রাখতে চান। একটা হচ্ছে কি 6 লক্ষ টাকা রাখতে চান তিনি এক্স ব্যাংকে এবং 4 লক্ষ টাকা জমা রাখতে চান ওয়াই ব্যাংকে। তোমাদের যে অ্যাসাইনমেন্টে এই সমস্যাটা দেওয়া আছে এবং এই সমস্যাটা তোমরা অবশ্যই করবে। তোমরা ইউটিউব দেখবে না, কারণ ইউটিউবে দেখা হচ্ছে অনেক ভুল আছে। এই সমস্যায় আমি দেখেছি তারা এখানে কিন্তু স্পষ্টই লেখা আছে যে সমস্যার আলোকে তুমি অর্থের ভবিষ্যৎ মূল্য নির্ণয় করবে, কিন্তু সেখানে দেওয়া আছে যে ওরা কি করেছে, অনেক ইউটিউবে আমি দেখেছি যে তারা অর্থের তোমাদের যে প্রকৃত সুদের হার এইটা নির্ণয় করে তারা সিদ্ধান্ত দিয়েছে, কিন্তু এটা ভুল, এটা কিন্তু ঠিক না। এখানে তোমাদের অর্থের ভবিষ্যৎ মূল্য নির্ণয় করতে হবে। তো চলো আমরা যে সমস্যাটা তোমাদের দেওয়া হয়েছে সেই আলোকে আমরা এখানে করি। দেখো কাজ মনে হয় 4, এটা 4 নম্বরের কাজ। এটা বলছে অর্থের ভবিষ্যৎ মূল্য নির্ণয় করতে হবে, সূত্র প্রয়োগ করে অর্থের ভবিষ্যৎ মূল্য নির্ণয় করতে হবে। আমরা উদ্দীপক থেকে জানলাম যে সে এক্স ব্যাংকে 6 লক্ষ টাকা জমা রাখতে চান। তাহলে আমরা কি লিখব, এক্স ব্যাংক অনুসারে এফভি ইকুয়াল টু পিভি ইন্টু 1 প্লাস ইন্টারেস্ট পাওয়ার এন। এক্স ব্যাংকে কিন্তু বার্ষিক চক্রবৃদ্ধি বলেছে, দেখো তোমরা এক্স ব্যাংকে বার্ষিক চক্রবৃদ্ধি এবং ওখানে সুদের হার হচ্ছে 9%। তাহলে আমরা এখানে একটু ব্যাখ্যা তোমরা দিয়ে দেবে অবশ্যই।
পিভি দেওয়া আছে 6 লক্ষ টাকা, ইন্টারেস্ট দেওয়া আছে 9%, আমরা এটাকে 100 দিয়ে ভাগ দিলে 0.09 লিখতে পারি। তারপরে এন আছে দেখো 5 বছর। হ্যাঁ, তাহলে সুতরাং এফভি কত, ফিউচার ভ্যালু কত? দেখো এই চাকরিজীবী উনি কি করছে, 10 লক্ষ টাকা দিয়ে একটা জমি বিক্রি করেছেন। সেই জমি বিক্রির 6 লক্ষ টাকা এক্স ব্যাংকে এবং 4 লক্ষ টাকা ওয়াই ব্যাংকে রাখবেন, এবং এক্স ব্যাংকে বার্ষিক চক্রবৃদ্ধি, কিন্তু ওয়াই ব্যাংকে দেখো মাসিক চক্রবৃদ্ধি, না সাপ্তাহিক চক্রবৃদ্ধি, সরি সাপ্তাহিক চক্রবৃদ্ধি। সাপ্তাহিক চক্রবৃদ্ধি মানে তো বুঝোই তোমরা, এম এর মান এখানে 52, কারণ 52 সপ্তাহে 1 বছর। তাহলে আমরা এক্স ব্যাংক অনুসারে যদি আমরা সূত্রটা প্রয়োগ করি, এখানে আমাদের প্রেজেন্ট ভ্যালু 6 লক্ষ, ইন্টারেস্ট 9% বা 0.09, এবং এন 5 বছর, এবং এফবি কত, তাহলে আমরা চলে যাই অঙ্কে। আমরা 6 লক্ষ ইন্টু 1 প্লাস 0.09 পাওয়ার, হ্যাঁ, তাহলে আমরা যদি এটাকে সূত্রে প্রয়োগ করি তাহলে কি দেখা যাচ্ছে, আমরা যদি এটা সূত্রে প্রয়োগ করি তাহলে দেখো 6 লক্ষ ইন্টু 1 প্লাস ইন্টারেস্ট পাওয়ার 5, তাহলে 6 লক্ষ ইন্টু, যদি আমরা এটাকে পাওয়ার 5 দিই তাহলে কত হয়, 1.53 86 23 955। তোমরা কিন্তু পূর্ণ সংখ্যাটাই লিখবে, কারণ পাওয়ার দেওয়ার পরে যে সংখ্যাটা আছে পুরোটাই লিখবে, নাহলে কিন্তু উত্তরে তোমাদের ভুল হবে। তাহলে আমরা যদি এখন 6 লাখ দিয়েটাকে গুণ দেই তাহলে আমাদের হয় কত, 9,23,174 টাকা। দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা যদি এক্স ব্যাংকে টাকাটা রাখি 9% সুদে, তাহলে আজকের যে বর্তমানে যে 6 লক্ষ টাকা 5 বছর পরে সেটা কত হবে, 9,23,174 টাকা। তোমরা এভাবে অঙ্কটি করবে, কিন্তু তোমাদের 6 লাখ টাকা 5 বছর পরে 9,23,174 টাকা হবে। তো আমরা দেখি, তোমরা অ্যামাউন্টটা মনে রাখবে অবশ্যই। আমরা দেখি ওয়াই ব্যাংক অনুসারে আমাদের কত অ্যান্সার আসে। এটা করেছি আমরা এক্স ব্যাংক, এবার ওয়াই ব্যাংক অনুসারে, যেহেতু সাপ্তাহিক চক্রবৃদ্ধি বলেছে, সুতরাং আমাদের এখন এম আসবে। তাহলে আমাদের এম হচ্ছে কত, 52। তাহলে আমাদের ফিউচার ভ্যালুটা কত হবে আমরা একটু দেখি। এক্স ব্যাংকে তোমরা জানো ওরা ওই চাকরিজীবী 4 লক্ষ টাকা এখানে বিনিয়োগ করতে চান, এবং ওখানে সুদের হার আবার 8.5%। তাহলে আমরা 100 দিয়ে ভাগ দিলে 0.085 হয়, 0.085। তাহলে সূত্র অনুসারে আমরা যদি এখন 4 লক্ষ টাকার সাপ্তাহিক চক্রবৃদ্ধির সূত্র প্রয়োগ করলে দেখো আমাদের কি হবে, 0.085, ওই যে সুদের হারটা 8.5%টা আমরা 100 দিয়ে ভাগ দিলে 0.085 হবে, আর এম হচ্ছে 52, কারণ সাপ্তাহিক চক্রবৃদ্ধি। তাহলে 5 গুণন 52, সুতরাং 4 লক্ষ, এটাকে যদি আমরা 0.085 এর 52 দিয়ে ভাগ দিই এবং যোগ 1 দিলে আমরা যে সংখ্যাটা পাই সেটা হচ্ছে 1.00163434615 পাওয়ার 52 দিয়ে 5 রে গুণন দিলে কি হয়, 260।
এবার আমরা এইটাকে আমরা 260 দিয়ে পাওয়ার দেব, তাহলে কত হবে? এটাকে যদি আমরা পাওয়ার 260 দেই তাহলে কত হয়? 1.52905962 ইকুয়াল টু, আমরা এখন 4 লক্ষ দিয়ে যদি এটাকে গুণন দিই তাহলে কত হয়? 6,11,623 টাকা। দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, দেখো ওয়াই ব্যাংক অনুসারে আমরা যদি সাপ্তাহিক চক্রবৃদ্ধিতে ওয়াই ব্যাংকে যদি আমরা 4 লক্ষ টাকা জমা রাখি তাহলে আমাদের 5 বছর পরে দেখা যাবে 6,11,623 টাকা আসবে। এটা হচ্ছে তোমাদের কাজ 4-এ। এই কাজ 4-এ তোমাদের কিন্তু এই অ্যান্সারটা হবে। তাহলে কাজ 4-এর এক্স ব্যাংকের অর্থের ভবিষ্যৎ মূল্য হবে কত? 9,23,174 টাকা। ওয়াই ব্যাংকের সাপ্তাহিক চক্রবৃদ্ধির ফলে তোমাদের অ্যান্সারটা হবে কি? 6,11,623 টাকা। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবারে আমরা কাজ 5-এ চলে যাব। সর্বশেষ কাজ, এটা তোমাদের অ্যাসাইনমেন্টের সর্বশেষ কাজ, এবং এই কাজের উপর ভিত্তি করেই কিন্তু তোমাদের এই অ্যাসাইনমেন্টের শিরোনামটি করা হয়েছে। দেখো এই কাজের উপর ভিত্তি করেই তোমাদের অ্যাসাইনমেন্টের শিরোনাম, অর্থাৎ বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে অর্থের সময়মূল্যের ভূমিকা, অর্থের সময়মূল্যের ভূমিকা। এখন কাজ 5-এ বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণ, বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণ, অর্থাৎ আমরা যে কাজ 1, কাজ 2, কাজ 3, কাজ 4 করলাম, এবার কাজ 5-এ তুমি সবগুলির আলোকে বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণ, অর্থাৎ তুমি সিদ্ধান্ত গ্রহণ করবে যে এই জনাব, এই চাকরিজীবী উনি আসলে কোন ব্যাংকে তার টাকা ইনভেস্ট করা লাভজনক। তাহলে বিনিয়োগ সিদ্ধান্ত নিতে গেলে আমাদেরকে কি করতে হবে? বিনিয়োগ সিদ্ধান্ত নিতে গেলে আমাদেরকে কি করতে হবে? আমরা কাজ 4-এ দেখলাম যে এক্স ব্যাংকে 9,23,174 টাকা পাওয়া যাবে এবং ওয়াই ব্যাংকে 6,11,623 টাকা পাওয়া যাবে। তাহলে আমরা বিনিয়োগ সিদ্ধান্তটা কীভাবে নেব? এখানে বিনিয়োগ সিদ্ধান্ত নিতে গেলে আমাদেরকে কি করতে হবে? এক্স ব্যাংক এবং ওয়াই ব্যাংকের প্রকৃত সুদের হার নির্ণয় করতে হবে। আমরা দেখব যে কোন ব্যাংকের সুদের হার কত, আমরা সেটার উপর ভিত্তি করে আমরা কাজ 4-এর তথ্য এবং কাজ 5-এ প্রকৃত সুদের হার এই বের করে আমরা সিদ্ধান্ত নেব আসলে বিনিয়োগ সিদ্ধান্তটা কিভাবে নিতে হবে। তাহলে আমরা যদি বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণ করতে যাই তাহলে আমাদের কি করতে হবে? প্রকৃত সুদের হার নির্ণয় করতে হবে। তোমরা এই কথাটি লিখে দেবা যে বিনিয়োগ সিদ্ধান্ত নিতে গেলে আমাদের কার্যকরী মূলধনী সুদ বা প্রকৃত সুদের হার নির্ণয় করতে হবে। আমরা যদি এক্স ব্যাংকের প্রকৃত সুদের হার মানে EAR যদি নির্ণয় করতে যাই তাহলে কি হবে? 1 প্লাস ইন্টারেস্ট বাই M পাওয়ার M মাইনাস 1, এই সূত্র প্রয়োগ করতে হবে। তাহলে আমরা যদি এক্স ব্যাংক অনুসারে EAR নির্ণয় করতে যাই তাহলে দেখো কত আসে? 1 প্লাস ইন্টারেস্ট 0.09, নিচে 1, উপরে 1 মাইনাস 1 ইকুয়াল টু, এটা যদি আমরা করতে যাই দেখা যাবে -1 দেখা যাবে সেই 9%ই হয়। তাহলে এক্স ব্যাংকের সুদের হার কিন্তু যেহেতু বার্ষিক চক্রবৃদ্ধি, তোমরা প্রিয় শিক্ষার্থীবৃন্দ জেনে রাখবা যে বার্ষিক চক্রবৃদ্ধিতে প্রকৃত সুদের হার যা থাকে তাই হয়, কারণ এটা সরল সুদের মতন, অর্থাৎ তোমার আসল যা সুদটা যোগ হবে। এবারে যদি আমরা ওয়াই ব্যাংকের EAR নির্ণয় করতে যাই তাহলে কি হয়? দেখো 1 প্লাস ইন্টারেস্ট বাই M
পাওয়ার m মাইনাস 1 ইকুয়াল টু 1 প্লাস 0.085 বাই ওখানে 52, এখানেও 52। তাহলে আমাদের কত হয়? এটা যদি আমরা করতে যাই তাহলে দেখা যায় যে 8.86% হয়। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, দেখো আমরা যদি প্রকৃত সুদের হার নির্ণয় করতে যাই সেখানেও দেখা গেল এক্স ব্যাংকের সুদের হার 9%, ওয়াই ব্যাংকের সুদের হার 8.8%, 8.6%। তাহলে আমরা এখন বিনিয়োগ সিদ্ধান্ত নেব, সেটা হলো কি, আমরা কাজ 4-এর তথ্য অনুসারে দেখলাম কি যে জনাব ওই চাকরিজীবী যদি এক্স ব্যাংকে জমা রাখে তাহলে সে ওখান থেকে তার ভবিষ্যৎ মূল্য আসতেছে 9,23,174 টাকা, এবং ওয়াই ব্যাংকে জমা রাখলে 4 লক্ষ টাকা যদি জমা রাখে তাহলে সেখানে পাবে 6,11,623 টাকা। কিন্তু আমরা প্রকৃত সুদের হারে দেখলাম কি, যেখানে এক্স ব্যাংকের সুদের হার 9%, ওয়াই ব্যাংকের সুদের হার 8.86%। তথ্য থেকে দেখা যায় যে এক্স ব্যাংকের সুদের হার বেশি। তাহলে চাকরিজীবীর জন্য যেটা সবচেয়ে তোমরা সিদ্ধান্ত দেবা যে উনি যে সিদ্ধান্ত নিয়েছেন যে এক্স ব্যাংকে 6 লক্ষ টাকা এবং ওয়াই ব্যাংকে 4 লক্ষ টাকা বিনিয়োগ করলে তার জন্য লাভজনক হবে। তাহলে আমরা বিনিয়োগ সিদ্ধান্ত কিন্তু তথ্য 4 এবং তথ্য 5-এ প্রকৃত সুদের হার নির্ণয়ের মাধ্যমে কিন্তু গ্রহণ করতে হবে। তোমরা কিন্তু এটা অবশ্যই লিখবে, তথ্য 4-এর যে ভবিষ্যৎ মূল্য এবং তথ্য 5-এ প্রকৃত সুদের হার নির্ণয় করে তোমরা ভবিষ্যৎ মূল্য নির্ণয় করবে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আজকে আর বলবো না, আজকে আমি তোমাদের এই 5টি কাজ অ্যাসাইনমেন্ট 2-এর যে 5টি কাজ সবগুলি আমি কিছু কিছু বললাম তোমাদেরকে, তোমরা এভাবে করবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আজকে এ পর্যন্তই, সবাইকে আবারও শুভেচ্ছা জানাচ্ছি। ধন্যবাদ।